Okay. So thank you everyone for giving me the time. This is my probably third class on John Osborne's Look Back in Anger. In the first two classes, I have actually introduced you with the basic socio-political background of the play of Look Back in Anger. Why Look Back in Anger is called an angry young man theatre. What are the basic features of angry young man theatre? I have already informed you about that it's a specific cultural movement that have risen in England during the 1950s and the 60s, and Look Back in Anger was written in 1956. It expresses its anger against the contemporary British government, against the British welfare state, against the tremendous economic crisis. Yes. স্যার আমাদের এদিকে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। বেশ, যদি যাদের অসুবিধা হবে, একান্তই থাকতে পারবে না, তারা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। I will record this. I'm recording this. I will upload it to YouTube. Okay? Okay, sir. ঠিক আছে। বেশ। So in 1956 it was first written, and it completely dismantled the contemporary theatrical structure. It completely ruined the theatrical structure. Okay, so সেই সময়ের যে contemporary একটা expected theatrical structure কে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। So as I was telling you that this particular theater can be compared with other various angry man movements, like there are, as I've already said, the Bollywood cinemas of the 1970s, like Amitabh Bachchan and others. That was also an expression of the angry young man movement. Amitabh Bachchan ওই so called যে স্বাধীনতা উত্তর 1970s এর ভারতবর্ষ, যেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা ভয়ঙ্কর গ্যাপ তৈরি হয়েছে, একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই গ্যাপের মধ্যে দাঁড়িয়ে he is trying to express his anger, his own way of expressing anger on that atmosphere. And in this way, Amitabh Bachchan, Marlon Brando or Jimmy Potter is connecting with one another in a kind of imagined timeline. একটা কাল্পনিক তরঙ্গ দ্রাঘিমায় এই বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ এবং কালের এবং পাত্রের যে বিভিন্ন এই চরিত্র, যারা জেনারেলি গরিব পরিবারের সদস্য এবং ধনী পরিবারের প্রতি তাদের কোনো একটা ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটা তারা উগরে দিচ্ছে, তারই এক্সপ্রেশন হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। হ্যাঁ শুভ, বলো। হ্যাঁ স্যার, দিশা গ্রুপে কি বলছো? মনে হয় জয়েন করতে পারছে না, কোনো প্রবলেম হচ্ছে। ওকে বলো জয়েন করতে, আমি জয়েন করে দিচ্ছি। ওকে বলো। না স্যার, ও বলছে লিংকটাতে ক্লিক করছি তো আসছে না, এইসব কিছু একটা প্রবলেম হচ্ছে। এটা তো হওয়ার কথা না, দিস ইজ দ্য লিংক। দেখুন স্যার, গ্রুপে বলছে বারবার। আচ্ছা স্যার লিংকটা খুঁজে পাচ্ছে না। তাহলে ও লিংক, না না, প্রবলেমটা হচ্ছে। লিংক পেয়েছে। আরেকবার সেন্ড করতে বলছে লিংকটা। আমি আরেকবার সেন্ড করছি। দাঁড়াও, আমি মোবাইল থেকে পাঠাচ্ছি। এই তো দিশা তাইকা আসছে, পরিষ্কার, ও ভুল থেকে আসছে। দিশা শুনতে পাচ্ছ আমার কথা? এতক্ষণে দিশা? হ্যাঁ স্যার, পাচ্ছি শুনতে। তুমি মনে হচ্ছে ভুল লিংকে ক্লিক করছিলে। না স্যার, লিংকটা আমার ওই যে গ্রুপটাতে শোই করছে না, আমি লিংক খুঁজেই পাচ্ছি না। এটা কি হয় নাকি? তাহলে এখন কি করে করলে? স্যার এখন আমি অর্পিতাকে বললাম যে আমাকে পার্সোনালি পাঠা একটু লিংকটা, তো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠালো। কি জানেন স্যার, স্যার প্রথমবারে শো করছিল যখন আপনি বলেছিলেন আমি 5:10 আসছি, তারপরে যখন আমি গেলাম তখন দেখি শো করছে না। So let's
come back to the study of the look back in anger. So আমি যেটা বলছিলাম, so look back in anger staged in 1956, it expresses the same kind of anger of different youths felt in different time across the entire globe. পৃথিবীর বিভিন্ন সময়ে দাঁড়িয়ে এই ধরনের পুরুষেরা, এ ধরনের স্ট্রং ম্যাসকিউলাইন আইডেন্টিটি জিমির মতো, যারা কোনো না কোনো সময় এই সোসাইটির এগেনস্টে একটা অ্যাঙ্গার ফিল করেছে এবং সেই অ্যাঙ্গারটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছে। ইন কেস অফ দ্য ইন্ডিয়া, অ্যাজ আই ওয়াজ সেইং, ইট ইস আ পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরিয়া ইন্ডিয়া, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ, এবং যেখানে দ্য ডিসক্রিপেন্সি অফ দ্য মানি, discrepancy between the rich people and that of the poor people was gradually increasing in the 1970s. সেখানে দাঁড়িয়ে ফর এক্সাম্পল অমিতাভ বচ্চনের মতো ক্যারেক্টার, রাজেশ খান্নার মতো ক্যারেক্টার উঠে আসছে। দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দিস অ্যাংরি ইয়াং ম্যান। জিমি পোর্টার ইজ অলমোস্ট লাইক দিস, বাট দ্য ফেট অফ দ্য জিমি পোর্টার is a little bit different from them. How we will try to see this. So Look Back in Anger as a play took not only the English theatre but also the English society by storm, and the sensation it created left an indelible impression, and a bhayankar impression, indelible impression, the impression you cannot delete. Look Back in Anger fele giyechilo, the play became a fertile ground for presenting the predicament of the contemporary English society in post-war scenario. Post-war meant post-Second World War. So we have to remember that England was in a great distress. It was into an utter crisis because after the Second World War, England je birat boro khomota as a nuclear power, it has already been decreased. America emerged as an important power, global power. Russia emerged as an important global power. The constant decolonization of Britain. As I was already introduced you with the characters of the play, Alison's father was an army officer, Colonel Redfern. So he has enjoyed all this colonial atmosphere. England kintu already have lost all its colonizing territories, India, Africa and others. ফলে তাদের একটা ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যার এফেক্টটা পড়েছে এই লুক ব্যাক ইন অ্যাঙ্গারের হিরো জিমি পোর্টারের মতো বিভিন্ন চরিত্রের উপরে। Those who are educated people, those who are university graduates, but not university graduates of Oxford or Cambridge, but small newly established universities. In Jimmy's own language, they are not the product of the red brick universities, but that of the white tile university, quote unquote white tile. That means university who doesn't have that prestige and that reputation. সেইখানকার প্রোডাক্ট হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। সেই এর ফলে কি জিমি ইজ কনস্ট্যান্টলি লুকিং ব্যাক ইন অ্যাঙ্গার, পেছন দিকে তাকাচ্ছে রাগে। জিমি's father, as I've already told you, is an industrial worker. He has died without any form of medical treatment. So that's Jimmy's source of anger. Jimmy's mother was a very ordinary housewife. She doesn't have any source of income. এই জায়গা থেকে জিমি পোর্টার তৈরি হয়েছে এবং হি হ্যাজ ম্যারিড টু অ্যালিসন পোর্টার হু ইজ অ্যান আপার মিডল ক্লাস ওম্যান, অ্যান্ড অ্যালিসনস মাদার অ্যাকচুয়ালি হেটস জিমি। এর ফলে জিমির এই রাগটা দিনের পর দিন ধরে বিল্ড হয়েছে, অ্যাজ ইফ একটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজ রয়েছে পুরো প্লের মধ্যে, হি ইজ টেকিং অ্যালিসন অ্যাজ। কি বললেন শুনতে পেলাম না। কোনখানটা শুনতে পেলে না স্যার? শুনতে পেলাম না। কোনখানটা? মা অ্যালিসনের মা কিছু একটা বললেন। অ্যালিসনস মাদার ট্রিমেন্ডাসলি হেটেড জিমি, জিমিকে ভয়ঙ্কর ঘৃণা করত। এর ফলে জিমির ওই অ্যাঙ্গারটা এই পার্টিকুলার সোশ্যাল ক্লাসের উপরে একটা ভয়ঙ্কর। কেন? বিকজ জিমি ওয়াজ আ ম্যান উইদাউট এনি ফর্ম অফ কালচারাল হেরিটেজ। এমন একটা জায়গা থেকে উঠে এসছে যার অন্য কোনো ওয়ার্কিং ক্লাসে বিলং করতে, সেজন্য ক্লাসে বিলং করতে বলে তার নিজস্ব কোনো আলাদা করে কোনো টাকা পয়সা ছিল না। হি হ্যাজ বিকাম আ সুইট স্টল ভেন্ডার। এইরকম একটা মানুষকে তো ঘৃণা করবেই ন্যাচারালি সেই সময়কার পোস্ট ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইংল্যান্ডের মানুষেরা। ফলে ন্যাচারালি এই ঘৃণার যে জবাব
সেটাও ঘৃণাতেই এসছে। ফলে জিমি এই অ্যালিসনের মা, অ্যালিসনের বাবা, অ্যালিসনের পরিবার এদের সবাইকে ঘৃণা করতো, as if he is taking Alison as the hostage. Hostage means HOSTAGE. hostage কাদেরকে নেয়? টেররিস্টরা হোস্টেজ নেয়। হোস্টেজ মানে মুক্তিপণ আদায়ের জন্য যে চেষ্টা করে, অ্যাবসলিউটলি তারা as if Jimmy is taking Alison as hostage so that বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ ছিল? Absolutely it was a love marriage. It can't be an arranged marriage, right? So আমি সেই হিস্ট্রিতে পরে আসবোই, সেটা Act 1 এই clearly defined হবে it is an act, it is a love marriage or it is an arranged marriage. It is definitely a love marriage এবং পালিয়ে বিয়ে করেছিল দুজনে এবং Alison sometimes regrets of her choice of Jimmy, and Jimmy always says Alison that she has committed a great mistake, and the same is in the case of him. সেও একটা বড় মিস্টেক করেছে। সো এইভাবেই প্লেটা শুরু হচ্ছে। আমি অলরেডি আগের দিন লুক ব্যাক ইন অ্যাঙ্গারের গল্পটাকে শর্ট করে তোমাদের জন্য বলেছি। সো আজকে আই এম মুভিং ডাইরেক্টলি ইনটু দ্য ড্রামা। সো আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট দ্য ড্রামা ইজ ডিভাইডেড ইনটু 3 basic acts: Act 1, Act 2 and Act 3, and we will be introduced with the 4 important characters of this book, and they are Jimmy Potter, he is the protagonist of this text, and then there is Cliff Lewis. Cliff Lewis is the friend of Jimmy Potter. They are yes, they are both educated people. Mutual ঝামেলা হলো মিউচুয়াল করতে যে হ্যাঁ রাইট। জিমি পোটার এবং অ্যালিসন পোটারের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে বাফারের কাজ করতো ক্লিফ লিউইস। And Jimmy Potter and Cliff Lewis, they both belong to the working class section of the society. They are both university graduate, but they are running sweet stall vendorship. That's the tragedy of this entire drama. And then there is Helena Charles, the beautiful actress friend of Alison Potter, who will eventually fall in love with Jimmy Potter. And in the end of the Act 2, we will see that Helena has fallen in love with Jimmy. And in the Act 3, Alison will return. As I have already informed you that the relationship between Jimmy and Alison is that of sort of not only as an husband and wife, but also almost as a terrorist and a hostage. As if someone tries to constantly hurt a woman, Jimmy is constantly tries to hurt Alison. এবং তাদের মধ্যে যেন একটা কনস্ট্যান্ট গেম চলছে। অ্যালিসন যেন আসছে, ফিলিংসটা ছিল না, ফিলিংসটা ছিল না, ফিলিংস মানে কিন্তু অ্যাকচুয়ালি শেষে আমরা দেখতে পাবো হয়তো জিমি এবং অ্যালিসনের মধ্যে একটা অদ্ভুত ধরনের ভালোবাসা কাজ করছে, যেটা ছাড়া হয়তো মানে জিমি থাকতে পারবে না। মানে জিমি নিডস অ্যানাদার অ্যালিসন পোটার ইন অর্ডার টু লিভ। হেলেনা চার্লস তার জন্য যথেষ্ট। মিসক্যারেজ হওয়ার পরও ফিলিংসটা ফিরে আসবে। হ্যাঁ রাইট রাইট। So moving into the Act 1 of the play, পুরো ন্যাচারালি প্লে পড়া তো সম্ভব নয়, আমি মোটামুটি পড়তে যাব, তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা লাইন স্কিপ করতে যাব। So Act 1 of the play introduced the Potter's one-room flat in a large Midland town. So Act 1 এ আমরা এক সেকেন্ড, আমার মোবাইলটা পড়ে গেল। So in the Act 1, we can see it opens up Potter's one-room flat in a large Midland town. So we are introduced immediately with the flat of Jimmy Potter. যে ফ্ল্যাটে জিমি পোটার থাকে, এবং এই ফ্ল্যাটটা আমাদের ইন্ট্রোডিউস করবে উইথ দ্য ওয়ার্ল্ড অফ জিমি পোটার। আর্লি ইভিনিং এপ্রিলের মাধ্যমেই আমাদেরকে যেন মনে করে দিল জন অসবোর্ন দ্যাট এপ্রিল ইজ দ্য সিজন অফ ভাইটালিটি অ্যান্ড রিভাইটালিটি। এপ্রিল ইজ দ্য স্প্রিং সিজন, এটা বসন্তকাল, আর্লি ইভিনিং।
But বসন্তকাল হওয়া সত্ত্বেও the Second World War has completely changed the structure of the society, have completely destroyed the economic system of the society, and hence it's not a good time. It's not at all a good time for people like Jimmy Porter. So we have been introduced with a fairly large attic room. Attic means anyone? ATTIC, attic mane? বলতে পারবে কেউ? না। Okay. Attic মানে হচ্ছে বেসিক্যালি চিড়ে কোঠা। A room in the top of the roof, যেখানে খুব স্পেস কম। So attic room actually introduces us with the atmosphere of an economic crisis. তারাই attic room এ ভাড়া থাকে, এদের ন্যাচারালি টাকা পয়সা কম। So fairly large, it's a large in the sense attic room যতটা লার্জ হওয়া উচিত তার থেকে বেশি লার্জ। চিড়ে কোঠার ঘর তো খুব একটা লার্জ হয় না। At the top of a large Victorian house. So house is a very important symbol with this particular drama, because Jimmy Porter is a modern character and he resides in a Victorian house. Generally, we associated with an atmosphere of morality, with an atmosphere of aristocracy with the Victorian period. So Jimmy is all opposite against this Victorian house. The Victorian house সমস্ত ধরনের বিপরীতার্থক ক্যারেক্টারিস্টিককে রিপ্রেজেন্ট করে জিমি পোর্টার। সুতরাং বুঝতেই পারছো জিমি পোর্টার is a mismatch in this house. He is not at all happy with the structure of the house. Happy রেবেল বলা যেতে পারে। রেবেল কি বলছো? রেবেল বলা যেতে পারে। জিমি পোর্টার is a rebel. Yes, he can be called a rebel. কিন্তু সে মানে maybe he is a rebel, কিন্তু রেবেলিয়নের মতো কোনো কাজ আমরা দেখবো না সে করে টেক্সটে করবে। সে এমন একটা রেবেল যে শুধুমাত্র মুখেই এই কথাগুলো কনস্ট্যান্টলি করে গেছে। সো এই রেবেলকে এই ভিক্টোরিয়ান হাউসের মধ্যে দাঁড় করিয়ে জন অসবর্ন এরকম একটা মেসেজ দিতে চাইছে, অ্যাজ ইফ দ্য এন্টায়ার হাউস ইজ আ কাইন্ড অফ claustrophobic atmosphere from him. It created an atmosphere of claustrophobia. Claustrophobia মানে the fear of space. একটা জায়গার মধ্যে যদি কাউকে আবদ্ধ করে ফেলা যায় তাকে বলে claustrophobic. তো সেই ফিয়ারটা কিন্তু কনস্ট্যান্টলি আমরা জিমির মধ্যে পাবো। Then we will be introduced with the back wall, with the very small low windows, with a dark oak dressing table. So all this indicates a Victorian atmosphere. আমরা তো বুঝতে পারবো যে সেখানে it's a pre-furnished room, যেখানে ডার্ক ওক ড্রেসিং টেবিল, ফার্নিচার খুবই সিম্পল, রাদার ওল্ড, একটা ডাবল বেড রয়েছে, and most of the back wall is full of the various books, প্রচুর বইও রয়েছে। সো এইরকম একটা অ্যাটমসফিয়ারের সঙ্গে আমরা ইন্ট্রোডিউসড হলাম at the very beginning of the play. Now, very important description of Jimmy and the cliff. Yes. So after this description of the room, যেখানে jungle of newspaper পড়ে আছে এবং weeklies পড়ে আছে, that indicates that Jimmy is a good reader. জিমির কাছে কিন্তু নিউজপেপার হচ্ছে is a way of attacking Alison. একটা করে নিউজ পড়ে এবং সে অ্যালিসনকে অ্যাটাক করে। কেন অ্যাটাক করে? প্রত্যেক দিন সে মনে করিয়ে দেয়, যেটা আমাকে মনে করিয়ে দেয় যে তুমি একটা অত্যন্ত বড়লোক পরিবারের সদস্য, তুমি একটা ওয়েলদি ফাইন্যান্সিয়ালি রিচ পরিবারের সদস্য, যাদের কারণেই আজকে আমাদের এই সাধারণ গরিব মানুষদের এত খারাপ থাকার কারণ তুমি। সো both Jimmy and Cliff are seated in their two armchairs, right and left, and they are both reading. Beside them, between them, is a jungle of newspaper and weeklies. We find that Jimmy is a tall, thin man, about 25. So we have been introduced with the character of Jimmy Porter. Please read this particular description of Jimmy Porter very carefully, because Jimmy Porter is a very important question. Look back in anger যে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে
জিমি পোর্টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন ইন কেস অফ দ্য লুক ব্যাক ইন অ্যাঙ্গার? ফার্স্ট, লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ অ্যান অ্যাংরি ইয়াং ম্যান প্লে, অর দিয়ে স্ল্যাশ দিয়ে একই সঙ্গে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জিমি পোর্টার অ্যাজ অ্যান আইডিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অ্যাংরি ইয়াং ম্যান বা ক্যারেক্টার অফ জিমি পোর্টার, একই রকমের উত্তর। তার সঙ্গে একটু আলাদা করে তৈরি করতে হয় দ্য টাইটেল অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অনেকটা আলাদা কিন্তু অনেকটা আবার এক। 3 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার সাথে তো টাইটেলটা একই সাথে মিলে যাবে না? অনেকটা একই সঙ্গে মিলে যাবে। তারপরে বলছি একটা মাঝে একটা ফরম্যাট ঠিক থাকলে বাকি যে ওই কনক্লুশন আর স্টার্টিংটা বদলে দিলেই হলো, মানে কোশ্চেনের সাথে। আর স্টার্টিংটা কোয়েশ্চেনের সঙ্গে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বদলালেই হলো। The second important question is the symbols in look back in anger. There are loads of symbols. আমি পরে আবার আলাদা করে ডিসকাস করব। Be it the ironing table, be it the iron itself, through which Alison is constantly flattening the anger of Jimmy. Jimmyর অ্যাঙ্গারকে ফ্ল্যাট করে যাচ্ছে, জিমি চেঁচিয়ে গেছে, Alison is trying to flatten the anger. যেরকম অনেক ক্ষেত্রেই জামা কাপড়ের ক্রিজ থাকলে তাকে ক্রিজলেস করে দেয়, সেখানেও এই কনস্ট্যান্ট অ্যাটেম্প চলছে on the part of the Alison. The bear and the squirrel game is a very important symbol. The symbol of the trumpet, যেটা দিয়ে ভয়ঙ্কর দামামা বাজায় জিমি। The symbol of the church, the religious authority যাকে জিমি ভয়ঙ্কর ঘৃণা করে, it actually denotes for him religious repression. Alison মাঝে মাঝে চার্চে যাবে হেলেনার সঙ্গে, জিমি সেটাকে হেট করে। And finally, of course, is the bear and the squirrel game. So these are all various examples of the symbol যেটা আমরা পরে ডিসকাস করব। Apart from the character of the Alison Porter, এইগুলো হচ্ছে মোটামুটি লুক ব্যাক ইন অ্যাঙ্গারের ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেন্স। 5 মার্কস কোয়েশ্চেন অনেক হতে পারে, এই ইন্ডিভিজুয়াল সিম্বল নিয়ে একটা প্রশ্ন হতে পারে, বিয়ার অ্যান্ড স্কুইরল গেম নিয়ে একটা আলাদা প্রশ্ন হতে পারে। ফর এক্সাম্পল, you can have a question on Jimmy's trumpet, Jimmy's costume, যে কস্টিউম অ্যালিসন এবং হেলেনা সবসময় পড়ছে বারবার। তো এইগুলো নিয়েও প্রশ্ন মাঝে মাঝেই হতে পারে। মানে রিলেশনশিপ বিটুইন জিমি আর হেলেনা, এটা হতে পারে না? হ্যাঁ, এটা হতে পারে। রিলেশনশিপ বিটুইন হেলেনা এন্ড জিমি, the contrast and difference between the character of Alison and Helena Church হতে পারে। the difference of the character between Cliff and Jimmy, এটাও 5 নম্বরের প্রশ্নে আসতে পারে। So these are all various important questions, 5 and 10 marks. I'll make a list of it, মানে লিস্ট করে তোমাদেরকে দেব। তো এইগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট লিস্ট। বলো। স্যার বলছি যে মানে অ্যাক্ট 1 এর ফার্স্টে যে ডেসক্রিপশন দেওয়া আছে যে কোথায় থাকতো, তো সেখানে একটা জায়গায় লেখা ছিল কি দ্য সিলিং স্লোপস ডাউন কোয়াইট শার্পলি ফ্রম এল টু আর। অনেক জায়গায় লেখা আছে ফ্রম ডাউন আর, এল টু আর মানে কি লেফট টু রাইট? লেফট টু রাইট, দ্যাট ইজ দ্য instruction of the stage direction. What is stage direction? Here it is stage direction. Act 1 এ যেই পুরো বড় বড় করে বলা আছে কথাগুলো এত দূর অবধি, এটা পুরোটাই স্টেজ ডাইরেকশন। এখান থেকে প্লে শুরু হচ্ছে। স্টেজ ডাইরেকশনে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অফ দ্য ভিক্টোরিয়ান হাউস হোল্ড এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য জিমি। স্টেজ ডাইরেকশন কেন দেওয়া হয়? বিকজ Osborne is writing this play and this can be staged by Shatabdi or Poulami or Shubho in Krishna Chandra College in 2020 সালে এই নাটকটা তোমরা কেসি কলেজে করতে পারো। জিমি পোর্টারের চরিত্র তোমাদের মধ্যে কেউ এটা করতে পারো। তো যাতে তোমরা এই প্রত্যেকটা খুঁটিনাটি, কোন হাউসের ডেসক্রিপশন, লেফট থেকে রাইটে কি রয়েছে, জিমিকে দেখতে কেমন, কত বছর বয়সী, সেগুলো যাতে জানতে পারো, তার জন্য স্টেজ ডাইরেকশন দেওয়া হয়। Stage direction is basically meant for the directors of the drama who will stage Look Back in Anger later on. যারা পরবর্তীকালে Look Back in Anger স্টেজ করবে, তাদের জন্য এই স্টেজ ডাইরেকশন প্রোভাইড করা হয়। কোরাস মানে কোরাসের মতো না, একেবারেই না। কোরাস ইজ ডিফারেন্ট, স্টেজ ডাইরেকশন ইজ ডিফারেন্ট। শেক্সপিয়ারের সময় আলাদা করে স্টেজ ডাইরেকশন থাকতো না, অল্প অল্প থাকতো, যে এই এবার উইচ এন্টার দ্য উইচেস, ওটা স্টেজ ডাইরেকশন। কোরাস তো যেখানে অনেকগুলো ক্যারেক্টার
they are the voice of conscience, voice of the society, তারা ডেসক্রাইব করছে। সেটা অন্য মডার্ন ড্রামাতে কোরাস খুবই কম থাকে না প্রায় আধুনিক ড্রামাতে। আচ্ছা আচ্ছা। Chorus is a typically Greek in nature, and sometimes we can found it also in Greek drama, in Elizabethan drama কম করে পাই আমরা, কিন্তু কোরাসটা এখানে আমরা পাবো না। এটা হচ্ছে পুরোটাই স্টেজ ডাইরেকশন। ইট ইজ দ্য ইডিপাসের কোরাসের এটা একটু পড়েছিলাম, মানে ওরা তো বলে দেয় না যে মানে কি হচ্ছে ড্রামার মধ্যে কি চলছে, ওটার থেকে ভাবলাম যে ওটা যদি হয়। না সেটা নয়, এই ক্ষেত্রে সেটা আচ্ছা ছিল রোল অফ কোরাস বলে একটা কোশ্চেনও ছিল। রোল অফ কোরাস বলে একটা, ওই গ্রিকের এতে কোরাসের এটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গ্রিক ড্রামার কনটেক্সটে কোরাস একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রোপ। সো coming back to this particular portion, so Jimmy is a 25-year young man wearing a very torn tweed jacket and flannels. Cloud of smoke fill the room. The pipe he's smoking, and the cloud of smoke is filling up the entire room. Puro sara god মানে ধোঁয়াতে ভরে গেছে। He's a disconcerting mixture of sincerity and cheerful malice, of tenderness and freebooting cruelty, restless, importunate, full of pride, a combination which alienates the sensitive and insensitive alike. এই পার্টিকুলার লাইনটা কিন্তু জিমি পোটারকে ডেসক্রাইব করছে, খুব ইম্পর্টেন্ট লাইন। অনেকেই লাইনটা কোট করে, এই কোট করে অনেক সময় জিমির পোটারের ক্যারেক্টার জিজ্ঞেস করা হয়। হি ইজ আ ডিসকনসার্টিং মানে কনসার্টিং মানে সুরকে বলা হয় কনসার্ট, ডিসকনসার্টিং মানে যেখানে সুর মিলছে না। সো কন্ট্রাস্টিং মিক্সচার অফ সিনসিয়ারিটি, হি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড অনেস্ট অ্যান্ড চিয়ারফুল ম্যালিস। ম্যালিস মিনস তোমার এগেনস্টে যদি কারোর কোনো একটা ভয়ঙ্কর রাগ থাকে, সেই রাগটাকে প্রয়োগ করলে বলে ম্যালিস, ইভিল। চিয়ারফুল মানে হাসতে হাসতে ক্ষতি করে দিতে পারে, চিয়ারফুল ম্যালিস। অফ টেন্ডারনেস ভালোবাসা রয়েছে, অ্যান্ড ফ্রি বুটিং ক্রুয়েলটি, মেরেও দিতে পারে। একটা ভয়ঙ্কর ক্রুয়েলটি আছে তার মধ্যে। হি ইজ ক্রুয়েল, রেস্টলেস, হি ইজ কমপ্লিটলি রেস্টলেস অ্যান্ড ইম্পরচুনেট। পেশেন্স রয়েছে এবং রেস্টলেস, তার মধ্যে পেশেন্স নেই। ফুল অফ প্রাইড, ভয়ঙ্কর, তার মধ্যে গর্ব রয়েছে, সে ওয়ার্কিং ক্লাসে বিলং করে। হি ইজ অনেস্ট, a combination which alienates the sensitive and the insensitive alike. যারা সংবেদনশীল এবং অসংবেদনশীল, যারা সংবেদনশীল নয়, তাদের দুজনকে অনেকটা ওথেলোর মতো। ইয়েস, খানিকটা বলতে পারো, কিন্তু অনেকটা অমিলও রয়েছে। বিকজ ওথেলো ইজ আ ক্যারেক্টার অফ এলিজাবেথান পিরিয়ড, যার মধ্যে হ্যামলেটের মতো মিল আছে, কারণ হ্যামলেটের মাও হ্যামলেটকে ছেড়ে চলে গেছিল এবং এর জিমির মাও জিমিকে ছেড়ে চলে যায়। হ্যামলেটকে মডার্ন হ্যামলেটও বলা হয় জিমিকে। রাইট, জিমির সঙ্গে অনেকবারই হ্যামলেটের ক্যারেক্টারটাকে তুলনা করা হয়। বিভিন্ন ক্রিটিকরা জিমিকে হ্যামলেটের সঙ্গে তুলনা করেছে বিকজ অফ as Shatabdi said, because of the integral similarity in Jimmy's character. কারণ জিমি hates his mother, he loves his father. In the same way, হ্যামলেটের মধ্যেও কিন্তু আমরা একটা ভয়ঙ্কর এই ইডিপাস কমপ্লেক্স খানিকটা, ইডিপাস কমপ্লেক্স খানিকটা পাবো, a kind of hatred towards mother, one who will kill his mother. যেটা হ্যামলেটের মধ্যে ইডিপাস কমপ্লেক্সটা রয়েছে বলে বহু ক্রিটিকরা দাবি করেন, কিন্তু জিমির মধ্যে এই টোনটা আছে, কিন্তু ন্যাচারালি কোনো ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন হয়নি। ওথেলো কিছুটা রয়ে গেছিল দুজনের মধ্যে, মানে ও কাউকে বিশ্বাস করতে পারতো না, এও কাউকে বিশ্বাস করতে পারতো না। অ্যালিসনের কারণ অ্যালিসনের সাথে ওই জন্য রিলেশনশিপটা ওয়ার্কআউট হয়নি। সো কামিং ব্যাক টু দ্য টেক্সট, ওথেলোর সঙ্গে একটু এর ডিফারেন্স আছে, বিকজ Othello's anger is springing from because of his skin color. He is the Moor of Venice. সে কিন্তু স্পেসিফিক আফ্রিকান ব্রিটিশ, তাহলে ন্যাচারালি তাকে সেই সোসাইটিতে সে কমপ্লিটলি নেগলেক্টেড, তার কারণ। সো জিমি ইজ ফুল অফ ব্লিস্টারিংলি অনেস্ট। ব্লিস্টারিং মানে আগেই বলেছি ফোসকা ফেলিয়ে দেওয়ার মতো অনেস্টি, অর অ্যাপারেন্ট অনেস্টি, বা অনেস্টি নয়, লাইক হিজ মেক্স ফিউ ফ্রেন্ডস। তার মতো ব্লিস্টারিং অনেস্টি আছে এরকম লোকের খুবই কম বন্ধু হয়, এবং জিমির যে বন্ধু আছে
তার নাম ক্লিফ লিউইস। So to many he may seem sensitive to the point of vulgarity, অনেকের কাছে মনে হতে পারে সে এতটাই সংবেদনশীল, এতটাই তার অনেক সময় সংবেদনশীলতা বেড়ে যায় to the point of vulgarity, অনেক সময় ভালগার হয়ে যায় সেটা। To others he is simply a loud mouth who speaks very loudly, who always expresses his opinion very staunchly. That is Jimmy Porter. He is very opinionated character. সে নিজের ওপিনিয়ন সবার সামনে বলতে ভালোবাসে। So to be as vehement as he is, to be almost non-committal. Non-committal মানে হচ্ছে যার কোনো ধরনের কোনো জিনিসের প্রতি কমিটমেন্ট নেই, জিমিরও তাই। কোনো জিনিসের প্রতি vehemently he is non-committal. তার অ্যালিশনের প্রতি ভালোবাসা নেই, সোসাইটির প্রতি নেই, মায়ের প্রতি নেই, ক্লিফের প্রতি নেই, কোনো একটা জিনিসের প্রতি কোনো কমিটমেন্ট আমি বলতে পারবো না জিমির নেই। একটাই হয়তো জিনিসের প্রতি জিমির আছে, তার অ্যাঙ্গারের প্রতি। আপার ক্লাস পিপলদের এগেনস্টে তার টাইরেডস, তার অ্যাঙ্গার ঝরে পড়বে, এটাই হচ্ছে জিমির চরিত্রের একটা বিরাট বড় দিক। On the other hand, Cliff is of the same age, but he is short, bearded, dark. His color is dark, big boned. He's a character with big bone, chowda character, wearing a pullover and grey, new but very creased trouser. নতুন creased trouser যেটা অ্যাডিশন ইস্ত্রি করা তো দেয়নি, জিমিকটা ইস্ত্রি করা। He is easy and relaxed, almost to lethargy, with this rather sad natural intelligence of the self-taught. He is easy and relaxed, almost to the lethargy. খুবই তার মধ্যে এনার্জি ল্যাক করে, লেথার্জি, সে প্রায় তার মধ্যে এই যে বিরাট পরিশ্রম করার ক্ষমতা তার সেটা নেই। উইথ রাদার স্যাড ন্যাচারাল ইন্টেলিজেন্স অফ দ্য সেলফ-টট, ইজ আ সেলফ-টট পার্সোনালিটি, নিজেকে শিখিয়েছে, নিজে জেনেছে। সো ইফ জিমি alienates love, Cliff seems to exact it, demonstrations of it, at least even from the cautious. So জিমি যদি ভালোবাসাকে তাড়িয়ে দেয়, জিমি যদি ভালোবাসাকে এলিয়েনেট করে, ভালোবাসাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, ক্লিফ যেন সেটাকে এক্স্যাক্ট করে, সেটাকে ঠিক করে দেয়। সো জিমির করা ভুলগুলো অ্যাডিশনের গায়ে ঠেকা দিয়ে দেওয়া, আসছি, সবকিছুই ক্লিফ যেন ঠিক করে দেয়। হ্যাঁ বলো। বলছি স্যার এদিকে প্রচন্ড স্যার লাইটনিং হচ্ছে, আমি কি স্যার বেরোতে পারি? হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাও। So he is সব দিকে আজকে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে আমাদের এখানে প্রচুর মেঘ ডাকছে। হ্যাঁ, কারণ অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, তাহলে আমি মানে সেরকম হলে তোমরা কিন্তু বেরিয়ে যাবে, আমি নয় ক্লাসটাকে এমনি কন্টিনিউ করে যাবো, রেকর্ডটা দিয়ে দেবো, ঠিক আছে? So he is very soothing, natural counterpoint to Jimmy. Jimmyর natural counterpoint হচ্ছে Cliff Leeds. So standing left below the food cupboard is Alison. এবার আমরা will be introduced with the character of the Alison. She is leaning over an ironing board. Ironing board এর সামনে beside her is a pile of clothes. She is constantly ironing. We really don't know why she is ironing. Perhaps it is her symbolical way of revolting against Jimmy's anger. Hers is the most elusive personality to catch in the uneasy polyphony of these three people. তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব এদের মধ্যে সবথেকে এলিউসিভ মানে the most mysterious one, difficult to catch in the uneasy polyphony of these. Polyphony means many sounds. So uneasy polyphony of these three people, এই তিনজনের ক্যারেক্টার যে পলিফনি, এই তিনজনের চরিত্রের যে বিভিন্ন ভয়েস, ডিফারেন্ট ভয়েসেস অফ দিস ক্যারেক্টার্স, তার মধ্যে কিন্তু অ্যালিসন পোর্টারস পার্সোনালিটি ইজ এলিউসিভ, ইজ মিস্টিরিয়াস, ইজ ডিফারেন্ট। শি ইজ টার্ন ইন আ ডিফারেন্ট কি, অন্য চাবি দিয়ে তৈরি, তার ক্যারেক্টারের চাবিটাই অন্যরকম। A key of well-bred malice that is often drowned in the robust orchestration of the other two. Well-bred malice, তারও রাগ রয়েছে, but that particular anger is well-bred, খুব ভালোভাবে মানুষ করা। well-bred মানে well-bred dog, মানে যে ডগ খুব অ্যারিস্টোক্রেটিক্যালি মানুষ করা হয়, তবে ন্যাচারালি সে তো কনস্ট্যান্ট বার্ক করবে না, চেঁচামেচি করবে না। অ্যালিসনও তাই, যিনি পাগলের মতো চেঁচিয়ে গেলেও
অ্যালিসন চুপ করে নিজের কাজটা করে যাবে এবং জিমিকে হয়তো আরো বেশি রাগিয়ে দেয় এই অ্যালিসনের চুপ করে থাকায়। Hanging over the grubby but expensive skirt she is wearing is a cherry red shirt of Jimmy's. একটা স্কার্টের সঙ্গে অত্যন্ত এক্সপেন্সিভ স্কার্টের সঙ্গে she is wearing a cherry red shirt of Jimmy. Constantly Alison Potter কেন জিমির দেওয়া পোশাক পরে থাকবে we really don't know. Perhaps Jimmy wants his women to wear his clothes. Clothing আরেকজনের জামা আরেকজনের পরা, এটা মানেটা হচ্ছে as if one is surrendering to the terms of the character. একজন চরিত্র আর একজন চরিত্রের পোশাক পরছে মানে তার চরিত্রের সঙ্গে সে টার্মস এবং কন্ডিশনস এর সঙ্গে হ্যাঁ বলছে। একটা বিখ্যাত বই আছে ক্যারোলিয়ান স্পার্জিয়ানের দ্য ক্লোদিং ইমেজারি ইন ম্যাকবেথ, শেক্সপিয়ারস ক্লোদিং ইমেজারি অ্যান্ড হোয়াট ডাজ ইট টেলস আস। ক্যারোলাইন স্পার্জিয়ানের যেখানে পুরো বইটা জুড়ে দেখানো হচ্ছে কি করে ম্যাকবেথ প্লেটা জুড়ে ওই যে ম্যাকবেথ কনস্ট্যান্টলি জামার রেফারেন্স দিচ্ছে যে আমি কি ডানকানের যে গার্বটা এটা কি পড়তে পারবো, কিং ডানকানের আমার মধ্যে কি সেটা আছে। এই যে প্রশ্নটা যে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টার যদি জামা পরে ফেলে, তার যদি কস্টিউম করে ফেলে হয়তো অন্য একটা ক্যারেক্টার হয়ে যায়। এলিজাবেথ নিজে কিন্তু কস্টিউম দেখে ক্যারেক্টারকে আইডেন্টিফাই করতো স্টেজে যে এ রাজা এ রানী এ হচ্ছে জেনারেল, সিইং দ্য কস্টিউম। এবং তোমরা জানো কিনা জানি না শেক্সপিরিয়ান টাইমসে কিন্তু যে কেউ যে কোনো জামা কাপড় পরতে পারতো না। রাজার জামা কাপড়ের আলাদা গাটার, আলাদা জুতোর স্ট্রাকচার, পিছন দিকে যে সুপারম্যানের মতো একটা বিরাট বড় গাউন, এই গাউনটা রাজা পরতে পারবে, এটা অন্য কোনো ক্যারেক্টার পরতে পারবে না। তো এই পার্টিকুলার প্লে ইজ আ মডার্ন প্লে, এই কনটেক্সটে অলমোস্ট এলিজাবেথন ইমেজারিটাকে ইউজ করছে। So Jimmy Potter's jama she pore as if she is surrendering to the Jimmy's terms and conditions, but she manages somehow to look quite elegant in it. She is roughly the same age as the men. She is almost the same age, also 25 years old. She is tall, slim and dark. Edu kalo, tall, slim and dark. The bones of her face are long and delicate. There is a surprising reservation about her eyes, which are so large and deep, they should make equivocation impossible. তার চোখের মধ্যে এতটা লার্জ এবং ডিপ, এত বড় এবং গভীর, that should make equivocation impossible. Equivocation means ambiguity, যেটা ambiguity কে লজ্জা দিতে পারে। Ambiguity example, fair is foul and foul is fair. That's which is equivocation. দুরকম মানে দুটো একটা জিনিসের যখন দু তিনটে মানে থাকে, মাল্টিপল মিনিংস। সো এমন চোখ, এমন ডিপ, এত গভীর, যেটা ইকুইভোকেশনকে লজ্জায় ফেলে দিতে পারে, ইকুইভোকেশনকেও অসম্ভব করে দিতে পারে। সো এই স্টেজ ডাইরেকশনের পরে we have been introduced with the character of Jimmy Potter and Cliff Lewis. Jimmy is saying, why do I do this every Sunday? আমি কেন প্রত্যেকদিন রোববার এই পাগলের মতো কাগজগুলো পড়ি জানি না। Even the book reviews seem to be the same at last. Book reviews কিসের উপরে হয়? বইয়ের উপরে হয়। তো ন্যাচারালি একই বইয়ের তো রিভিউ প্রত্যেকদিন কেউ পাবলিশ করবে না, ডিফারেন্ট বুক রিভিউ ডিফারেন্ট দিনে দেওয়া হয়। বলছে বুক রিভিউটাকেও পড়ে মনে হয় একই রকম, different books, same reviews. So Jimmy is hating this monotony of the entire world. গোটা পৃথিবীর যে একই রকম হয়ে যাওয়া, গোটা পৃথিবী যদি একই রকম হয়ে গেছে, এইটার এগেনস্ট রাগ হচ্ছে। হ্যাভ ইউ ফিনিশড দ্যাট ওয়ান ইয়েট? কি শেষ করেছো? ওটা জিমি পড়বে আর কি। ক্লিক বলছে নট ইয়েট। যে বলছে I have just read 3 whole columns of the English novel, half of it's in French. এই তিনটে ইংলিশ নভেলের কলাম পড়লাম। আমি তো ব্রিটিশ, আমি তো অরিজিনাল ব্রিটিশ খুঁজবো, ইংলিশ খুঁজবো, হাফ অফ ইটস ইন ফ্রেঞ্চ। আর্ধেক ফ্রেঞ্চকে নিয়ে বলে, বুঝতে পারছো জিমির কিন্তু একটা ভয়ঙ্কর জাত্যাভিমান রয়েছে নিজের জাতিকে নিয়ে, যে ব্রিটিশ হতে গেলে খাঁটি ব্রিটিশ হতে হবে, পিওর ব্লাড বিং আ ব্রিটিশ, সেটা জিমি হতে চায়, পাচ্ছে না চারিদিকে, সেটাকে জিমি ঘৃণা করছে। বলছে হাফ অফ ইটস ইন ফ্রেঞ্চ, আর্ধেক ফ্রেঞ্চে লেখা। Do the Sunday papers make you feel ignorant? তোমাকে কি যে রোববারের কাগজগুলো
তোমাকে কি প্রায় ইগনোরেন্ট মনে করে? তোমাকে কি এটা মানে সম্পূর্ণ অশিক্ষিত মনে করে এই রোববারের কাগজ? ক্লিপ বলছে নো, আমাকে মনে করে না। জি বলছে ওয়েল ইউ আর ইগনোরেন্ট। তুমি ইগনোরেন্ট, ইউ আর জাস্ট আ প্রিজন, তুমি একটা চাষি। হোয়াট অ্যাবাউট ইউ? ইউ আর নট আ প্রিজেন্ট আর ইউ? এটা অ্যালিসনকে বলছে। এই তো চাষা, তুমি তো চাষা নয়, তুমি তো একটা অ্যারিস্টোক্রেটিক ক্লাসের লোক। এই যে কনস্ট্যান্ট, এটা কে বলছে? এটা জিমি এটা কে বলছে বুঝলাম না। জিমি বলছে অ্যালিসনকে, দেখো জিমি লেখা আছে। আচ্ছা জিমি ক্লিফকে বলছে তুমি তো চাষি, বুঝলাম, কিন্তু তুমি তো চাষি নয়। এটা ইচ্ছে করেই কনস্ট্রাক্ট করেছে জিমি অ্যালিসনকে বলবে বলে। সে হয়তো ক্লিফকে পিজন বলতে চায়নি, কিন্তু বলবে পিজন যাতে অ্যালিসনকে বলে তুমি তো অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মেম্বার, তুমি তো সত্যি অনেক উপরে বিলং করো, আমাদের মতো সাধারণ মানুষ তো নয়। আমরা গোটা প্লে জুড়ে দেখবো কনস্ট্যান্টলি এই জিমি পোর্টার অ্যালিসনকে পুরো প্লে জুড়ে তার অ্যাংরি টাইরেটসে ভরিয়ে দেবে এবং তাকে কনস্ট্যান্ট খোঁচা মেরে যাবে। অ্যালিসন ভূক্ষেপই করছে না, ডাজন্ট কেয়ার, অ্যাবসেন্টলি। হোয়াটস দ্যাট? কি বললে জিমি? I said, do the papers make you feel you are not so brilliant after all? So জিমি বলছে আমি বললাম যে তোমাকে ডেইলি যে খবরের কাগজ, the news jungle of newspapers, তোমাকে এটা কি মনে করায় না যে তুমি অতটাও ব্রিলিয়েন্ট নও? অর্থাৎ তুমি নিজেকে অতটা ব্রিলিয়েন্ট বলে মনে করো, যে সোসাইটির রিপ্রেজেন্টেটিভ বলে মনে করো, সেই পার্টিকুলার সোশ্যাল ক্লাসটি কনস্ট্যান্ট একটা মেকানিজম অফ অপারেশন অ্যান্ড সাপ্রেশন গড়ে তুলছে গরিবদের এগেনস্ট দ্য ওয়ার্কিং ক্লাস। তার নিউজেই তো ভরপুর নিউজ পেপার। ফলে নিউজ পেপার তোমাকে নিশ্চয়ই ব্রিলিয়েন্ট বলে তোমাকে নিজের কাছে তুলে ধরে না। ফলে নিউজ পেপার পড়ে এই অপারেশন এবং সাপ্রেশনের কাহিনী নিজের জাতির পড়ে নিশ্চয়ই তোমার নিজেকে ব্রিলিয়েন্ট বলে মনে হয় না? অ্যালিসন এটা সম্পূর্ণ অন্য উত্তর দেবে। ও আই হ্যাভেন্ট read them yet, আমি এখন পড়িনি। জিমি, I didn't ask you that, আমি তোমাকে সেটা বলিনি। I said, আমি বলেছি। এক্সপ্লেন করতে যাচ্ছে ক্লিপ, তখন বলবে leave the poor girlie alone, she is busy, মেয়েটাকে ছেড়ে দাও, অনেক অসভ্যতম হয়েছে, মেয়েটাকে ছেড়ে দাও, ও ব্যস্ত। জিমি, well she can talk, can't she? এই যে প্রত্যেকটা কথা অ্যালিসনের এগেনস্টে জিমির রাগের একটা সিম্বল। সে তো কথা বলতে পারে, কথা বলতে পারে না এরকম কি? কথা বলতে পারবে না, একটা শব্দ উচ্চারণ করতে পারবে না? বিকজ টু জিমি, to talk constantly, to blabber constantly is the symbol of authenticity, is the symbol of honesty. আমি সৎ, এটা প্রমাণ করবো কি করে? কনস্ট্যান্টলি কথা বলে, উত্তক্ত করে, বকে, কিছু করতে পারি বা না পারি। আমি ওয়ার্কিং ক্লাস অরিজিনের পিপল হয়ে আমি কিন্তু একজন মার্কসিস্ট থিওরিটিশিয়ান নই। আমি ডেফিনেটলি একটা আন্দোলন তৈরি করতে পারবে না। জিমি পোর্টার ইজ নট আ মার্কসিস্ট। জিমি পোর্টার একজন ইন্ডাস্ট্রিয়াল লেবারারদের নিয়ে আন্দোলন করতে পারবে না, কোনোদিনই পারবে না। জিমি যেটা পারবে সেটা হচ্ছে কনস্ট্যান্টলি মানুষের মধ্যে অথেন্টিসিটি ক্রিয়েট করার জন্য তার রাগটাকে বসে যাবে। ইউ ক্যান টক, কান্ট ইউ? ইউ ক্যান এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন, তোমার একটা বক্তব্য তো থাকবে, তোমার নিজস্ব একটা ওপিনিয়ন তো থাকবে। Or does the white woman's burden make it impossible to think? You have already been acquainted with the word of the white man's burden. White man's burden মানে কি? Anyone in the class? What is the meaning of white man's burden? বলো হোয়াইট ম্যানস বার্ডেন বলেছি অনেকবার, কেউ পারবে না? বেশ, যখন when the British came to India, they used to coin this term called white man's burden. The word white man's burden, the epithet, have first been coined by Rudyard Kipling, the British author. মানেটা দাঁড়াচ্ছে যে এই যে ভারতবর্ষ এবং আফ্রিকান এদের এই সমস্ত হোয়াইট মানুষ, এই সমস্ত সাদা চামড়ার মানুষের বার্ডেন কারা? এই ইন্ডিয়ান পিপল। অর্থাৎ ভারতবর্ষে থেকে এই ব্রিটিশরা যে কোটি কোটি টাকা নিয়ে গেছে ব্রিটেনে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা তাদের লজিক যে আমরা ভারতীয়দেরকে সভ্য বানাচ্ছি। এটা তো অসভ্য, দে আর অল আনসিভিলাইজড পিপল। এদেরকে সভ্য বানাবার যে ভয়ঙ্কর প্রচেষ্টা,
তার জন্য যে স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, হয়তো অনেকটা করেছে, কিন্তু রেলগাড়ি তৈরি করা এটা তো পুরোটাই আমরাই করছি। দ্যাটস আওয়ার বার্ডেন। সো এখানে জিমি ইজ ট্রাইং টু সাবভার্ট ইট অ্যাট হোয়াইট ওমেন্স বার্ডেন। মানে কি? মানে হচ্ছে অ্যাজ ইফ অ্যালিশন ইজ দ্য হোয়াইট ওমেন, শি ইজ সিভিলাইজড, শি ইজ সুপিরিয়ার। সে এই দুটো অসভ্য, ওয়ান ওয়েলস লজার অ্যান্ড ওয়ান্স জিমি পোর্টার, একজন ক্লিফ লিভিস, একজন জিমি পোর্টার, যেটা ওয়ার্কিং ক্লাস পিপল, তাদেরকে সভ্য করার দায়িত্ব নিয়েছে। তাহলে অ্যালিশন, তুমি তো সুপিরিয়ার কোয়ালিটির ওম্যান, ইউ আর সিমস টু বি দ্য হোয়াইট ওমেন্স বার্ডেন, উই সিমস টু বি টু ইউ অ্যাজ বার্ডেন। আমরা তো তোমার কাছে বার্ডেনের মতো। ফলে ইউ আর অলমোস্ট প্লেইং দ্য রোল অফ দ্য আইডিয়াল ব্রিটিশার। তারা যেরকম হোয়াইট ম্যানস বার্ডেন বলতো, ইউ আর ট্রিটিং আস অ্যাজ হোয়াইট ওমেন্স বার্ডেন। ক্লিয়ার? বলো, ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ। অ্যালিশন বলছে শুনছেই না, একবারও রেগে যাচ্ছে না। জিমি এত খারাপ কথা ইনস্টিগেটিভ কথাবার্তা বলছে, but অ্যালিশন ইজ স্টিল, আই এম সরি, আই ওয়াজন্ট লিসেনিং প্রপারলি, আমি শুনছিলাম না। ইউ বেট ইউ ওয়ারেন্ট লিসেনিং, জানি তুমি শুনছিলে না। ওল্ড পোর্টার টক্স and everyone turns over, goes to sleep, and Mrs. Porter gets them all going with the first yawn. এখানে একটা বিখ্যাত প্লের অ্যালিউশন আছে। তোমরা যে সিনটা পড়েছো সেটা কি? বলো বলো, কোন প্লের অ্যালিউশন? The old porter talks and everyone turns over and goes to sleep. বুড়ো পোর্টার, ম্যাকবেথ আছে। right, absolutely, bang on. ম্যাকবেথ অ্যাক্ট 2 সিন 3, the porter scene. সেখানকার যেখানে প্রাসাদের গেটটাকে হেল বলে দেবে, রাইট। এইখানকার পোর্টার দুটো আলাদা। এখানে জিমি পোর্টার, ভালো করে খেয়াল করলে বুঝবে জিমির ক্যারেক্টারের মধ্যে, টাইটেলের মধ্যে পোর্টার কথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পোর্টার মানে যে মাল বহন করে, দ্য বিস্ট অফ বার্ডেন, যে সোসাইটির সবসময় তলার দিকের সেকশনে থাকে, যে লোকের মাল বহন করে নিয়ে আসে, দ্য ওল্ড পোর্টার। ওখানে এরকম ডেভিলস পোর্টার হেল কেটে নিজেকে ইমাজিন করছিল, ইনটক্সিকেটেড পোর্টার বলে কথা বলে যাচ্ছিল, কেউ কথা শুনছিল না। অলরেডি মার্ডার হয়ে গেছে তখন ডান কানে। দুজন গার্ড এসে দরজা খুলে দেবে। দ্য ওল্ড পোর্টার টক্স, ওল্ড পোর্টার কথা বলে যায়। হি ইজ দ্য কনসিয়েন্স কিপার, সে মানুষের বিবেকটাকে জাগায়। অ্যান্ড এভরিওয়ান টার্নস ওভার এন্ড গোজ টু স্লিপ, তোমাদের মতো নারী চরিত্ররা ঘুমিয়ে পড়ে। And Mrs. Porter, and Alison Porter, gets them all going with the first yawn. তাদেরকে ঘুম পাড়ায় প্রথমবার হাই তুলে। Yawn means হাই তোলা। So Alison Porter is the one who instructs other, please go to sleep, because the old Porter will talk, কথা বলে যাবে। ক্লিফ বোঝে, ছেড়ে দে, ছেড়ে দাও। ক্লিফ আর অ্যালোন, I said, ক্লিফ আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা কনস্ট্যান্ট প্রোটেকশনের কাজ করে। জিমি শাউটিং, অল রাইট ডিয়ার, গো ব্যাক টু স্লিপ, এবার তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। মিসেস পোর্টার তোমাদের ঘুমোতে বলছে। ইট ওয়াজ অনলি মি টকিং, আমি শুধু কথা বলবো, ইউ নো, টকিং, রিমেম্বার, আই এম সরি। ক্লিফ, স্টপ ইয়েলিং, আই এম ট্রাইং টু রিড, চেঁচামেচি বন্ধ করো, আমি পড়ছি। হোয়াই ডু ইউ বদার, তুমি কেন বুঝি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আ ওয়ার্ড অফ ইট, তুমি একটা শব্দ বুঝতে পারছো না নিউজ পেপার, ইউ অ্যান আনএডুকেটেড ফেলো। Cliff, aha, Jimmy, you were too ignorant. Yes, Cliff said, and uneducated, I know that, I'm uneducated. Now shut up, will you? চুপ করবে এবার। Jimmy, why don't you get my wife explain to you? This is an attack against Alison. এটা কিন্তু ক্লিফের এগেইনস্ট অ্যাটাক নয়। অ্যালিসনকে বলছে, ক্লিফকে বলছে, তুমি কেন এত ইগনোরেন্ট, আনএডুকেটেড, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়েও তুমি কোনো ধরনের চাকরি বাকরি পাওনি, সুইট স্টল ভেন্ডার হিসেবে তুমি রিক্রুটেড, তুমি আমার বউকে বলো সে তো এডুকেটেড। হোয়াই ডোন্ট ইউ গেট মাই ওয়াইফ টু এক্সপ্লেন ইট টু ইউ, আমার ওয়াইফ এসে তোমাকে এক্সপ্লেন করে দেবে, সেটা তুমি ওকে বলো, শি ইজ এডুকেটেড। দ্যাটস রাইট, ইজন্ট ইট? সে কি এডুকেটেড নয়? সো ফর জিমি দ্য ডেফিনেশন অফ এডুকেশন ইজ অ্যাবাউট এক্সপ্রেসিং অ্যাঙ্গার, কি কতটা মন খুলে বলতে পারে। ফর জিমি এডুকেশন ইজ রেজিস্ট্যান্স, এডুকেশন মানে হচ্ছে প্রতিরোধ, প্রতিবাদ। For Jimmy, education means the expression of anger. For Jimmy, education is iconoclasm. Iconoclastic মানে হচ্ছে
যে সোসাইটির এস্টাবলিশড নর্ম গুলোর এগেইনস্ট যায়, সোসাইটির এস্টাবলিশড ইনস্টিটিউশন গুলোকে ভেঙে ফেলতে চায়। দ্যাট ইজ আইকোনোক্লাস্টিক। বার্নার্ড শ ওয়াজ অ্যান আইকোনোক্লাস্টিক, Jimmy Potter is an iconoclastic character. He will try to break all the conventional institutions of the society. Society সমস্ত traditional conventional institution, whether be the institution of marriage, whether be the institution of education, সবকিছুকে ভেঙে পড়তে চায় জিমি পোটার। That's the main aim and objective of Jimmy Potter. ওই জন্য বলছে অ্যালিসনের শিক্ষার কোনো দাম নেই। যে শিক্ষা মানুষকে প্রত্যেক দিনের নিউজ পড়তে শেখায় না, যে শিক্ষা মানুষকে সিম্প্যাথি ক্রিয়েট করতে শেখায় না, যে শিক্ষা মানুষকে পৃথিবীর সঙ্গে একাত্ম হতে শেখায় না, সেই শিক্ষার কোনো মূল্য নেই জিমি পোটারের কাছে। আমি কি তোমাদের কাছে জিমি পোটারের চরিত্রটা বোঝাতে পারছি? বুঝতে পারছো তো? এবার এই লাইনগুলো বললে তোমরা ক্যারেক্টারের ধরনটা বুঝতে পারবে। ওই জন্য আমি অ্যাক্ট 1 এর বেশ খানিকটা পরপর লাইনগুলো পড়ছি, তারপরে আমি স্কিপ করবো, কারণ ইন্ট্রোডাকশনে তোমরা বুঝতে পারবে যে এই চরিত্রগুলো কেমন করে ডেভেলপ করেছে। স্যার আজ কতটা পড়াবেন? আর 5-10 লাইন পড়িয়ে শেষ করে দেবো, ঠিক আছে? খানিকটা পড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে আজকে। আচ্ছা তাহলে এখানে কি শেষ? হ্যাঁ স্যার, আমারও খুব হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, মানে মাঝে মাঝে কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি আর 2 লাইন পড়িয়ে নিয়ে শেষ করছি, ঠিক আছে? আর দুর্গাপুরের উপর ইন্দ্রদেব ভরসা মানে ভর করেছে। তুই দেখে আমি দুর্গাপুরে নেই, যদিও বাইরে আছি, তাও এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে আজ। দুর্গাপুরে আজকে চরম বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শেষ করছি, এক্ষুনি শেষ করছি। Then Cliff kicking out at him from behind his paper শুদ্ধ লাথি মেরেছে জিমিকে। Leave her alone, I said. ছেড়ে দাও ওকে। জিমি বলছে do that again, আরেকবার করো, আরেকবার কর। You Welsh ruffian। আমরা এই প্লে, যেটা অন্য প্লেতে আমরা সাধারণত দেখি না, এই নাটকে আমরা দেখতে পাবো এই ব্রিটিশ ড্রামাতে দুজন ক্যারেক্টার, দুজন ফ্রেন্ড একে অপরের সঙ্গে যেরকম ভাবে আমরা তোমরা যেটা আর কি প্রত্যেকদিন হেতমপুর কলেজে করো, এ ওকে মারছো, এ ওকে খিমচে দিচ্ছ, এই জিনিসটা আমরা প্রথম কিন্তু নাটকের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমবার, যে এ ওকে লাথি মারছে, এ ওকে মারছে, একদম মানে হাউস রুম ড্রামা। যে জিনিসগুলো তোমরা প্রত্যেক দিনের বাড়িতে করো নিজেরা একে অপরের বন্ধুর সঙ্গে, সেইটা কিন্তু একদম স্টেজের মধ্যে করছে। রিমেম্বার, ইটস 1956 ইংল্যান্ড, এটা 2020 ভারতবর্ষ নয়। অত্যন্ত কনজারভেটিভ একটা সোসাইটির এরা মেম্বার। আমি দেখতে পাচ্ছি কি কি কমেন্টে করছে, তো অত্যন্ত কনজারভেটিভ। হ্যাঁ দেখুন জ্বালাচ্ছে সুপা আমাকে। ঠিক আছে, বেশ, অত্যন্ত কনজারভেটিভ সোসাইটির মেম্বার। তো সেখানেও কিন্তু এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই জিনিসটা কিন্তু এরা স্ত্রীর মধ্যে ক্রিয়েট করেছে, যেটা কিন্তু সত্যি মানে সাহসিকতার দাবি রাখে, কারণ এরা জানতো না যে এই প্লেটা কোনোদিন সাকসেসফুল হবে কিনা, কিন্তু ভয়ঙ্কর হিট করেছিল জিমি পটার। মানে এরকম এই ধরনের ড্রামা এর আগে কেউ কোনোদিন স্টেজে দেখেনি। সো জিমি ডু দ্যাট এগেইন, ইউ ওয়েলশ রাফিয়ান। Wales is actually part of the Ireland. আয়ারল্যান্ডের আইরিশ হচ্ছে ক্লিফ। তো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ইংল্যান্ড, এই দুটো তিনটে মিলিয়ে গ্রেট ব্রিটেন, এবং স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডকে একসময় আউটসাইড ইংল্যান্ড বলে এরা মনে করতো, মানে আউটসাইড ইংল্যান্ডের মতোই আউটসাইড ব্রিটেন বলে মনে করতো, তাকে আদারাইজ করতো। ফলে ক্লিফও একটা মার্জিনালাইজ ক্যারেক্টার, অন্য দেশ থেকে আসা ক্যারেক্টার। ক্লিফ বলছে, লিসেন, আই এম ট্রাইং টু বেটার মাই সেলফ, লেট মি গেট অন টু ইট, ইউ বিগ হরিবল ম্যান। ভয়ঙ্কর হরিবল ম্যান, আমাকে ছাড়ো, আমাকে পেপারটা দাও। হি ব্যাংস ক্লিফস পেপার আউট অফ হিজ হ্যান্ডস, কেড়ে নিয়েছে পেপারটা। অ্যালিসন বলছে, ও গিভ ইট টু হিম, জিমি, ফর হেভেন্স সেক দিয়ে দাও, আই কান্ট থিঙ্ক, আমি ভাবতেই পারছি না। ক্লিফ, ইয়েস কাম অন, গিভ মি দ্য পেপার, শি কান্ট থিঙ্ক। ক্লিফ বলছে, ও ভাবতে পারছে না, দাও আমাকে। জিমি বলছে, কান্ট থিঙ্ক, ভাবতে পারছে না, শি হ্যাজন্ট হ্যাড আ থট ফর ইয়ার্স, ওর মধ্যে তো কোনো ভাবনাই আসেনি বছর বছর, ভাবতে আবার কি পারবে না, ও তো না ভাবার মধ্যেই থাকে সবসময়। হ্যাভ ইউ, তুমি কি মানে গত 1 বছর ধরে কোনোবার কোনো কিছু ভাবনা চিন্তা করেছো? অ্যালিসন বলছে, স্টেজের মধ্যে এরা ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া এর আগে কোনোদিন ব্রিটিশ থিয়েটারে কেউ দেখেনি। এর আগে ব্রিটিশ থিয়েটারে দেখেছে দ্য গ্রেট প্লেস লাইক ম্যাকবেথ, দেখেছে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স,
লিখেছে জর্জ বার্নার্ড শয়ের প্লে। কিন্তু এই যে আমাদের প্রত্যেক দিনের সমস্যা, এবং না চাকরি পাওয়া দুজন যুবক, দুজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্ট্রিকের মধ্যে দাঁড়িয়ে নিজের সমস্যার কথা বলছে। দুজন এডুকেটেড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের সঙ্গে যোগ হয়েছে আর একজন এডুকেটেড অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মেম্বার, যাকে কনস্ট্যান্টলি খারাপ কথা বলে যাচ্ছে জিমি, যে তার স্ত্রী। এই জিনিসকেই বলা হয় হচ্ছে কিচেন সিঙ্ক ড্রামা, KITCHENSINK, কিচেন সিঙ্ক মানে the drama that talks about domesticity, that talks about domestic atmosphere। তোমাদের রান্নাঘরের যে কিচেন সিঙ্ক আছে তাই নিয়ে ড্রামা, তাই নিয়ে নাটক। নাটকের বিষয়বস্তু তোমাদের প্রত্যেক দিনের লিভিং রিয়ালিটি, ডেইলি লাইফ। So Cliff is saying that he is a bloody pig, accusing Jimmy with an abusive language. Jimmy said, I am not a pig, I just like food, that's all. আমি পিগ নয়। পিগ কি করে? বেশি খায়, প্রচুর খায়, কিন্তু আমি খালি খেতে ভালোবাসি, দ্যাটস অল। ক্লিপ বলছে লাইক ইট ইউ আর আ সেক্সুয়াল ম্যানিয়াক, তুমি একজন সেক্সুয়াল ম্যানিয়াকো, অনলি উইথ ইউ ইটস ফুড। কিন্তু তোমার ক্ষেত্রে এই সেক্সুয়াল ম্যানিয়াকিজম ইজ অনলি ফর ফুড, নট ফর ওমেন্স বডি। ইউ উইল এন্ড আপ ইন দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। নিউজ অফ দ্য ওয়ার্ল্ড তখনকার দিনের একটা বিখ্যাত ম্যাগাজিন, যেখানে সেক্সুয়াল নিউজ, ফুডের নিউজ, যেগুলো ট্যাবলয়েড বলা হয় তখনকার দিনে, এটা ছিল ট্যাবলয়েড। তুমি সেখানেই তোমার নামটা লেখাবে, এটাই বলছে জিমি পোর্টারকে ক্লিফ। সো জিমি গ্রিনস, গ্রিন মানে দেতো হাসি দিয়ে বললো, ও ইয়েস ইয়েস ইয়েস, আই লাইক টু ইট, আই উড লাইক টু লিভ টু, আমি বাঁচতেও ভালোবাসি। তোমাদের মতো মৃত নই আমি, তোমাদের মতো মারা গিয়ে বেঁচে নেই অ্যালিসন পোর্টারের মতো। ডু ইউ মাইন্ড? তোমাদের কি তাতে অসুবিধা আছে আমার বাঁচা নিয়ে? তো এতদূর লাগলাম আজকে, এখানে শেষ করছি। তাহলে বুঝতে পারছো জিমি ক্যারেক্টারের ডিমান্ডটা কি। সে বাঁচতে চায়, সে মনে করে যে বাকি চরিত্রগুলো বেঁচে নেই, সে বিশ্বাস করে যে সেই একমাত্র অনেস্টলি লিভ করছে, বাকিরা ডিসঅনেস্টলি আছে। সো দ্যাট ইজ জিমি পোর্টার। আমাদের এখনকার সিচুয়েশনের সাথে খুব মিল পাচ্ছি, হ্যাঁ না? সঙ্গে মানে জিমি পোর্টারের ড্রামাটা যে কোনো সিচুয়েশন খুবই রেলিভেন্ট, যে কোনো ইকোনমিক ক্রাইসিস, যে কোনো খারাপ সময়ের সঙ্গে তুমি জিমি পোর্টারের ক্যারেক্টারের সঙ্গে এটা রিলেট করতে পারো। ইয়েস, লিস্টিক ড্রামা পুরো। হ্যাঁ, আর কিছু? আর কেউ কিছু বলবে? বেশ, তাহলে এখানে একটা কথা ছিল। বলো বলো। হ্যাঁ বলো। ওই আপনাকে বলেছিলাম না সেই ভিক্টোরিয়ান এজটা একবার ডিসকাস করে দিতে। হ্যাঁ ঠিক আছে, সেটা হয়ে যাক, তারপরে একবার ডিসকাস করব। কারণ আমাদের তো হবে পরীক্ষা যতদূর সম্ভব, বুঝতে পারছি। পরীক্ষাটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি, তার আগে না, ঠিক আছে? এটা ওটা একবার স্যার ডিসকাস করে দেবেন। করে দেব, ঠিক আছে। বেশ, চলো তাহলে বাই বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। ওকে স্যার, বাই। ওকে স্যার।